নিউজরুম থেকে কলকাতা নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। প্রথমে একবার দেখিয়ে রাখতে চাইবো কলকাতায় আজ কি থাকছে। দুর্নীতির টাকা পার্থর অফিসে, জেলে পার্থল কুন্তলের তুতু মেয়না, রাজ্য বনাম রাজ্যপাল, পঞ্চায়েতে বাহিনী তরজা, বিস্ফোরক অভিযোগ কুন্তল ঘোষের। অন্তত বিস্ফোরক বলা তো যেতেই পারে, তার কারণ কুন্তল ঘোষ যা বলেছেন, অন্তত যদি ইডির কথা মানতে হয়, ইডি যা দাবি করছে যে জেরায় কুন্তল ঘোষ যা বলেছেন, ইডির চার্জশিটে যা রয়েছে সেই চার্জশিট অনুযায়ী কুন্তল ঘোষের দাবি নিয়োগ দুর্নীতির টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বেহালার অফিসে। আর কুন্তল ঘোষ কি করতেন? কুন্তল ঘোষ কমিশনে কাজ করতেন। সরাসরি অর্ণব প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্ণব, কি রয়েছে এই চার্জশিটে? কুন্তল ঘোষ কি জানিয়েছেন বলে দাবি করছে ইডি? দেখো, নিয়োগ দুর্নীতিতে যতগুলো বড় গ্রেপ্তার বলো বা বড় বিষয় ক্রাক যদি কেউ করে থাকে, এখনো পর্যন্ত সেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করেছে। এই ইডি ইতিমধ্যে চার্জশিট দিয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করতে নেবে কুন্তল ঘোষের বিরুদ্ধে। এবং এই চার্জশিট দিতে গিয়ে ইডি একগুচ্ছ দাবি সামনে এনেছে, একাধিক পাতার চার্জশিট। এবং সেই যে দাবি, এবং তারা বলছে কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্যগুলো বেরিয়ে আসছে, উঠে আসছে, রিভিল হচ্ছে, সেখান থেকে তারা জানাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়, তার ওএসডি এবং আরও একাধিক সরকারি আধিকারিক, তাদের নজরদারিতে মক ইন্টারভিউ হতো। এবং এই মক ইন্টারভিউটা পর্ষদ বা এসএসসির ক্ষেত্রে কমিশন, এই দুই ক্ষেত্রেই ঘোষিত কোনো ইন্টারভিউ প্রক্রিয়া ছিল না। এটা একেবারে একটা মক ইন্টারভিউ, অর্থাৎ গ্রামাঞ্চল থেকে বা শহরের বাইরে এই বিভিন্ন পরীক্ষার্থী যারা চাকরির খোঁজে হন্যে, টাকার বিনিময়ে যারা চাকরি করতে চান, এই মিডলম্যানের কাজটা কুন্তল সহ তারও আর কিছু এজেন্ট যারা স্লিপার সেলের মতো বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল, তাদের মাধ্যমে আনতো। কুন্তল তাদেরকে নিয়ে এই মক ইন্টারভিউ পর্যন্ত নিয়ে যেত। এবং এই মক ইন্টারভিউটা তৎকালীন শিক্ষামন্ত্রী সহ একাধিক আধিকারিকের বদান্যতায় বা নজরদারিতে পর্যবেক্ষণে হতো। এবং সেখান থেকেই টাকা উঠতো। একটা কথা বারবার প্রথম থেকে শোনা যাচ্ছিল, তাপস মণ্ডল কয়েক কোটি টাকা নাকি কুন্তল ঘোষকে দিয়েছে। তার প্রাথমিকভাবে প্রায় 3.5 কোটি টাকার কাছাকাছি বা 3 কোটির বেশি টাকার একটা প্রমাণ ইডি তাদের চার্জশিটে দাবি করছে। এবং সেখানে বলছে এই টাকাটা কুন্তল ঘোষ কোথায়, কাকে, কিভাবে খরচ করেছে। এবং যেটা দুটো বিষয় বিস্ময়ের, ইডির এই বিচারে এটাকে শেষমেশ তুলে আনতে পারবে কিনা সেটা সময় বলবে। অর্থাৎ তারা যে তদন্ত করছে, তদন্ত শেষে এর কনভিকশন কি হবে আমরা জানি না। কিন্তু ইডি যে দাবি করছে চার্জশিটে, তাতে নিউ টাউনের একটা হোটেল, নামী হোটেল, যেখানে লেনদেন হতো, কোটি কোটি টাকার লেনদেন হতো, নিয়োগ দুর্নীতির লেনদেন হতো। আর পার্থ চট্টোপাধ্যায় যে জায়গা থেকে দীর্ঘদিনের তিনি বিধায়ক, সেখানে এক পরিচিত ব্যক্তি যার নাম উঠে আসছে, যিনি সেই অফিসে নিয়মিত বসতেন, তার কাছেও 1.5 কোটি টাকা পৌঁছেছে, অন্তত ইডির এই চার্জশিট দাবি করছে। বেশ ইডির এই দাবি বা ইডির চার্জশিট, সেই চার্জশিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, যেখানে কুন্তল ঘোষ বারবার পার্থ চট্টোপাধ্যায়ের কথা বলছেন। আর এই যে পার্থ চট্টোপাধ্যায়ের কথা বলছেন, পার্থ চট্টোপাধ্যায় উল্টা বলছেন তিনি কুন্তল ঘোষকে চেনেনই না। আর যখন দুজনেই প্রেসিডেন্সি জেলে, খুব স্বাভাবিকভাবেই বাকবিতণ্ডা হবে, তর্কাতর্কি হবে, দুজন দুরকম দাবি করছেন, পরস্পর বিরোধী মন্তব্য করছেন। সেরকমই একটা ঘটনা গতকাল ঘটে গেছে। জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পিতা এরা বিস্তারিত বলতে পারবেন। অর্পিতা, কি হয়েছিল? দেখো, জেল সূত্রে খবর যে প্রেসিডেন্সি সংশোধনাগারের ভিতর গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কুন্তল ঘোষের চরম বিবাদ হয়। এই প্রথম দুজনের মুখোমুখি দেখা হয় এবং তখনই কিন্তু বাক বিতণ্ডা হয়। পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ যে অহেতুক কুন্তল ঘোষ বারবার পার্থ চট্টোপাধ্যায়ের নাম নিয়েছেন এবং বারবার তিনি বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নাকি ঘনিষ্ঠ মারফত তিনি টাকা পাঠিয়েছিলেন, অর্থাৎ কুন্তল ঘোষ টাকা পাঠিয়েছিলেন। অথচ কুন্তল তিনি বারবার কেন্দ্রীয় এজেন্সির সামনে পার্থর সম্পর্কে তিনি মুখ খুলেছেন। আর কুন্তল ঘোষ বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে তিনি টাকা পাঠাচ্ছেন, অথচ পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে কুন্তল ঘোষকে তিনি চেনেনই না। এই নিয়ে যত বাক বিতণ্ডা। অর্পিতা, আমাদের সঙ্গে থাকা আরো একটি গুরুত্বপূর্ণ খবর হলো অয়নশীল পুরসভায় চাকরি বেচে 12 কোটি টাকা তুলেছিলেন। অন্তত এরকমই তো দাবি করছেন তদন্তকারীরা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি যদি সত্যি বলে মানতে হয়, কি দাবি করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বা তদন্তকারীরা? অর্পিতা, আমাদের জানাবেন। অর্পিতা, দেখো,
পুরসভায় বেআইনিভাবে নিয়োগ দুর্নীতিতে অয়নশীল প্রায় 12 কোটি টাকা তিনি তুলেছিলেন, এমনটাই ইডির দাবি। কারণ অয়নশীলকে জেরা করে এবং অয়নশীলের বাড়ি থেকে যে সমস্ত হার্ড ডিস্ক উদ্ধার হয়েছিল তাতে একটি যে হার্ড ডিস্ক তার থেকে কিন্তু জানা যায় প্রায় 12 কোটি টাকা এখনো পর্যন্ত তিনি পুরসভা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে তিনি তুলেছিলেন। যদিও এই অঙ্কের সংখ্যাটা আরো বেশি বাড়তে পারে বলে ইডির দাবি, তবে সেই টাকা কোথায় কোথায় বিনিয়োগ হয়েছিল? অয়ন বিভিন্ন পুরসভা নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ যে 7টা যে পুরসভা রয়েছে সেই 7টি পুরসভায় বেআইনিভাবে নিয়োগের ক্ষেত্রে ক্যান্ডিডেট প্রতি তিনি লক্ষ লক্ষ টাকা তিনি কমিশন নিতেন। অর্থাৎ কোনো সময় কিন্তু মজদুর, কোনো সময় পিয়ন, কোনো সময় ক্লার্ক এবং গ্রুপ সি গ্রুপ ডি এরকম মারফতে বিভিন্ন সময় তিনি টাকা নিতেন। অয়নের নামে বেনামে একাধিক ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটগুলির টাকার উৎস কি করে তিনি এত ফ্ল্যাট তিনি কিনতে পারলেন, এবং এই 12 কোটি ছাড়া আর তিনি কত টাকা তিনি পেয়েছিলেন সেই বিষয়টা খতিয়ে দেখতে ইডি দাবি করে। ধন্যবাদ। এসএসসি নিয়োগ দুর্নীতিতে ভুয়ো ওয়েবসাইট বানানো হচ্ছিল, এরকম জোড়া ভুয়ো ওয়েবসাইটের সন্ধান রয়েছে সিবিআই এর কাছে। কিন্তু এই ওয়েবসাইটগুলো কোথা থেকে বানানো হয়েছিল, সেই মেশিনের আইপি অ্যাড্রেস কি, বা ওয়েবসাইটগুলো কোথা থেকে কবে বানানো হচ্ছিল, এই সব তথ্য পেতে গেলে গুগলের সাহায্য নিতে হবে, আর সেই চেষ্টাই করছে এবার সিবিআই। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগে দুর্নীতি, লোক ঠকাতে বানানো হয়েছিল দুটো ভুয়ো ওয়েবসাইটও। সূত্রের খবর, প্রথমে চাকরি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করতেন এজেন্টরা, চাকরির টোপ দিয়ে নেওয়া হতো মোটা টাকা। এসএসসির দুটো ওয়েবসাইটে চাকরি প্রার্থীদের নাম তোলা হতো, তারপর আচমকাই নামের লিস্ট ডিলিট। ফলে মোটা টাকা দিয়েও অনেকে চাকরি পাননি। কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছেন এসএসসির নামে এই দুটো ওয়েবসাইটই ভুয়ো। ওয়েবসাইট দুটি সম্পর্কে জানতে গুগলকে চিঠি দিয়েছে সিবিআই। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে দুটি ইমেল আইডিও। কেন্দ্রীয় তদন্তকারীরা জানতে পেরেছেন মোটা টাকা নেওয়ার পরে এজেন্টরা বলতেন চাকরি প্রার্থীদের কাছে মেল যাবে, ইমেলে জানিয়ে দেওয়া হবে চাকরি প্রার্থী পাশ করেছেন, এরপরে নিয়োগ সংক্রান্ত নথি মিলবে। সিবিআই এর দাবি, অনেকে মেল পেলেও নিয়োগ নথি পাননি। কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছেন একটি বেসরকারি সংস্থা থেকে মেলগুলি পাঠানো হয়, সেই সংস্থা সম্পর্কে খোঁজ নিচ্ছে সিবিআই। সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে তারা। নিউজ 18 বাংলা। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে সাপ্তাহিক রিপোর্ট চাইলো রাজ্যপাল, আর এখান থেকেই বেশ কিছু প্রশ্ন অনেকে তুলছেন যে তাহলে কি এবার এই আবহেই রাজ্যপাল রাজ্য সংঘাত শুরু হয়ে যাবে? জগদীপ ধনখড়ের আমলে রাজ্য আর রাজ্যপালের সংঘাত ছিল রোজকার ঘটনা। এবার কি সিভি আনন্দ বোসের আমলেও ঘনাচ্ছে সংঘাতের মেঘ? প্রশ্নটা উঠছে কারণ রাজভবন নির্দেশ দিয়েছে এবার থেকে রাজ্যপালকে সাপ্তাহিক রিপোর্ট পাঠাবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি। এমনই নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলির অন্তর্বর্তী উপাচার্যদের। এখানেই শেষ নয়, বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে রাজ্যপালের আগাম অনুমোদন নিতে হবে। এখন থেকে সরাসরি রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করতে পারবেন উপাচার্যরা। মাঝে উচ্চশিক্ষা দপ্তরের আর কোনো ভূমিকা থাকবে না। রাজভবনের নয়া এই নির্দেশের পরেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি সিভি আনন্দ বোসের আমলেও রাজ্যপাল সংঘাত শুরু হতে চলেছে? রাজভবন থেকে যে চিঠি গেছে সেটা যেন প্রত্যাহার করা হয়। কোনো দৈরত আমরা চাই না। যা বলতে চান তা খোলসা করে বলতে পারেন, যা করতে চান তাও খোলসা করে করতে পারেন, কিন্তু এই দুয়ের মধ্যে একটা তালমিল বা সঙ্গতি থাকা আমার মনে হয় উচ্চশিক্ষা দপ্তর এবং রাজভবন দুয়ের পক্ষেই স্বাভাবিক এবং সৌন্দর্যময় এবং সঙ্গত হবে। জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন নানা ইস্যুতে রাজ্যের সঙ্গে রাজভবনের সংঘাত হয়েছে, কিন্তু সিভি আনন্দ বোস রাজ্যপাল হয়ে আসার পর পরিস্থিতি বদলায়। সংঘাতের বদলে দেখা গেছে সৌজন্য। একাধিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসাও শোনা যায় রাজ্যপালের মুখে। We remember in India Dr. Sarvepalli Radhakrishnan. We also have none other than APJ Abdul Kalam. We have the poet A.B. Vajpayee. These are all statesmen and politicians who were writers. And we also have Winston Churchill. The youngsters of Bengal proclaimed to the whole world, Bengal, Bengal leads the race. Wish you the very best. Jai Bengal. এই সৌজন্য কি এবার সংঘাতে পরিণত হতে চলেছে? অনেকের মনেই এই নিয়ে সংশয়। নিউজ 18 বাংলা।
রাজভবন এবার সবার। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আজ একটি সাইকেল র্যালির উদ্বোধন করেন রাজভবন থেকে এবং তারপরেই তিনি বলেন যে রাজভবন এবার থেকে সবার, প্রতি বছর রাজভবন থেকে সাইকেল র্যালি হবে। রাজভবনের ভিতর গলফ কোর্স খুলে দেওয়া হবে। Youth are not products of the past or possessors of the present. Youth are creators of the future. A team of cyclists from Calcutta and Bengal to all over India to spread the message of peace and harmony. Bengal's peace and harmony. That message will be taken every year by cyclists who will be sponsored by the Rajbhavan. I belong not to the east or the west or the north or the south. I belong to the whole of India and the whole of India belongs to me. That will be the motto of the annual cycle rally which will start from this Rajbhavan every year. হাইকোর্টের নির্দেশে হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে। এবার এই নির্দেশকে সামনে রেখেই পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে জোরালো সওয়াল করতে চাইছে বিরোধীরা। সাধারণ মানুষের সাহস বাড়াবার জন্য, তারা যাতে শান্তিতে ভোটে অংশগ্রহণ করতে পারেন, সেই পরিবেশ তৈরি করার জন্যই সেন্ট্রাল ফোর্স দরকার আছে। রামনবমীর মিছিল ঘিরে অশান্তি হয় রাজ্যের কিছু এলাকায়। এরপর হনুমান জয়ন্তীতে যাতে অশান্তি না হয় তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের এই নির্দেশকে সামনে রেখেই এবার পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুর চড়াচ্ছে বিরোধীরা। লালচুল কানেদুল বাহিনী, বাইক বাহিনীর তাণ্ডব আমরা দেখেছি। অর্থাৎ তারা আগামী দিনেও লুট করতে পারে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী ছাড়া কখনোই অবাধ এবং স্বাধীন ভোট এখানে হতে পারে না। পঞ্চায়েত নির্বাচনে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই স্বাগত জানাবেন যে পুলিশ একটা মিছিল আটকাতে পারে না, বুথে বুথে সে মানুষের ভোট দেওয়ার নিশ্চিত কি করে করবে, দুষ্কৃতী থেকে আটকাবে কি করে, ভোট লুটকে আটকাবে কি করে। বিরোধীরা সুর চড়ালেও গ্রামের ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিকে গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল। সভ্য সমাজে যদি বন্য প্রাণী ঢুকে যায় তো তাদের ঠেকাতে বনকর্মীদের ডাকতে হয়। তা বলে কি সারা বছর বনকর্মীরা আইন শৃঙ্খলা দেখবেন নাকি? নিউজ 18 বাংলা। কলকাতা পুরসভার যে পার্কিং ফি বাড়ানো হয়েছে, সেই পার্কিং ফি বাড়ানো নিয়ে আপত্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আজকের মধ্যেই এই সেই বর্ধিত পার্কিং ফি প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিমকে। মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়াই পার্কিং ফি বেড়েছে। সাংবাদিক বৈঠকে এই দাবি করলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পার্কিং এর খরচ অনেকটা বেড়ে গিয়েছে, তো এই বিষয়টা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি বা অনুমোদন সাপেক্ষে হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মহানাগরিককে জানিয়ে দিয়েছেন যে সিদ্ধান্ত কলকাতা পুরসভা নিয়েছিল সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে। আজকের মধ্যেই পুরসভাকে এই সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে পার্কিং এর ক্ষেত্রে মানুষের উপর বাড়তি যেন কোনো চাপ না পড়ে। কিন্তু সেক্ষেত্রে এই পার্কিং ফি, বর্ধিত পার্কিং ফি বা মুখ্যমন্ত্রীর নির্দেশ, এই সব প্রসঙ্গ নিয়ে কি বলছেন মেয়র ফিরহাদ হাকিম? বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বিশ্বজিতের মাধ্যমে জেনে নিতে চাইব। বিশ্বজিৎ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মধ্যে বর্ধিত পার্কিং ফি প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন, এই দাবি করছেন কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে। ফিরহাদ হাকিম কি বলছেন? একদম ফিরহাদ হাকিম মেয়র কলকাতা পুরসভার, তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে এইভাবে সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যে এই কথাটা না বললেই ভালো হতো। তবে মুখ্যমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এলে অবশ্যই এই পার্কিং ফি নিয়ে যে সিদ্ধান্ত কলকাতা পুরসভা নিয়েছে সেটা প্রত্যাহার করা হবে। কিন্তু এখন পর্যন্ত সেই নির্দেশ তার কাছে আসেনি, এমনটাই তিনি জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ এলে তিনি নিশ্চয়ই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করবেন বলেও জানিয়েছেন। ধন্যবাদ। আবহাওয়া দপ্তরের সূত্রে যদি খবর দিতে হয় তাহলে বলতেই হবে যে বঙ্গবাসীর জন্য খুব একটা ভালো খবর নেই। তার কারণ বৈশাখের শুরুতেই বা নতুন বর্ষের শুরুতেই তেতে পুড়ে থাকবে বাংলা। 40 ডিগ্রির কাছাকাছি বা 40 পার হয়ে যেতে পারে কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের তাপমাত্রা, এবং তাপপ্রবাহের হাত থেকে উত্তরের 2 জেলাও রক্ষা পাবে না।
কবির কথায় এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। এবার বঙ্গে এপ্রিল যেন সত্যি ক্রুয়েল। এপ্রিলে তাপপ্রবাহের সতর্কতা। বেলা বাড়তেই রাস্তা যেন শুনশান, ঘেমে নেই একসা। কাঠফাটা রোদে গলা শুকিয়ে কাঠ, কখনো এক বোতল জল নিমেষ শেষ, কখনো জলে ডুবে আরাম। এপ্রিল চলছে তাতেই এত গরম লাগছে যে কিছু বলার নেই। তো যখন আরও মার্চ মে আসবে তখন আরও বেশি হয়তো গরম পড়বে। তো এখনই অনেক অসুবিধাই হচ্ছে। আমি প্রতিদিনই সানগ্লাস, তার থেকে মুখের মাস্ক থেকে স্টার্ট করে সাদা কাপড় মানে ওড়না যেগুলো হয় সেগুলো সব কিছুই নিয়ে বেরোয়, আর সানস্ক্রিনটা মাস্ট। আবহাওয়া দফতরের পূর্বাভাস, চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণে গরমে পুড়বে বাংলা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। পয়লা বৈশাখ পর্যন্ত গরম ক্রমশ বাড়বে। 10 থেকে 15 এপ্রিলের মধ্যে কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে মালদা, দক্ষিণ দিনাজপুরে। 15 এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের 2-1 জেলায় ছিটে ফোটা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। দিনের তাপমাত্রা আগামী 5 দিনে আরও বাড়বে, প্রায় 2 থেকে 4 ডিগ্রি মতো বাড়বে দক্ষিণবঙ্গের জন্য দিনের তাপমাত্রা। 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এই পিরিয়ডটাতে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোয় 2-1 জায়গায় তাপপ্রবাহেরও সম্ভাবনা তৈরি হবে এই পিরিয়ডটাতে। ইতিমধ্যেই শুকনো গরম টের পাচ্ছেন দক্ষিণবঙ্গবাসী। আবহাওয়া দফতর বলছে 1 এপ্রিল মানে গরমের চোখ রাঙানি। তবে এবার গরমের আগুন চৈত্রের শেষে আর বাংলা বছরের শুরুতে পূর্বে বাংলা। যখন বাড়ি থেকে বেরিয়েছি 12টার সময় তখন সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল, প্রচন্ড, মানে মনে হচ্ছে যেন লু বইছে, হাওয়াটা গরম হাওয়া। টিভিতে শুনলাম যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উঠে যাবে, হ্যাঁ তখন তো লু বইবে, তখন আমাদের সাবধানে চলাফেরা করতে হবে। নিউজ 18 বাংলা।